রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেছে এমন সময় সামনে দিয়ে একটা লেডি বাইকার বাইক চালিয়ে যাচ্ছে। এটা দেখে সৌরভ বলল, মামা, মেয়েটা দেখতে কিন্তু সেই কিউট রে, মনে হচ্ছে এই এলাকার মেয়েটা, তাই না? শালা, আমি কি করে জানবো যে মেয়েটা এই এলাকার মেয়ে না অন্য এলাকার মেয়ে? তুই তো মেয়েদের পিছনে পড়েই থাকিস। যা মেয়েটার খোঁজখবর নিয়ে দেখ মেয়েটা এই এলাকার মেয়ে কিনা। ঠিক আছে মামা, তাহলে আমি যাই এখন। শালা লুচ্চা, তুই আর ভালো হলি না রে। যা তাহলে। সৌরভ চলে গেল। আমি আর নয়ন চলে আসলাম একটা চায়ের দোকানে। মামা, এক কাপ চা দেন তো। আমি চা খাবো না রে, ভালো লাগছে না কিছু, আমি বাসায় যাই রে। এখন তো ভালো লাগবেই না। যেই দেখেছিস রাস্তা দিয়ে একটা কিউট লেডি বাইকার গিয়েছে, অমনি তোদের জ্বালা উঠে গিয়েছে প্রেম করার জন্য, তাই না? জানিস, যখন বলিস কেন চুপ করে থাকতে পারিস না, আমি গেলাম। শালা লুচ্চার দল একটা। আমি চা খেয়ে হেঁটে হেঁটে বাসায় আসতেছি। সামনে তাকিয়ে দেখি সেই লেডি বাইকার মেয়েটা। আমি কিছু না বলে চলে যেতে লাগলাম। তখন মেয়েটা বলল, এই ছেলে, এদিকে আয় তো। আমি মেয়েটার সামনে গিয়ে নম্র ভদ্র গলায় বললাম, জি আপু, বলেন কি বলবেন। হয়েছে হয়েছে, আর ভদ্রতা দেখাতে হবে না। তোরা যে কতটা ভদ্র তা আমি ভালো করেই জানি। মানে আপু কি বলতেছেন আপনি? আমি আপনার কথা কিছুই বুঝতেছি না। বুঝতে হবে না। এইখানে এসআইয়ের বাসাটা কোন দিকে? সোজা গিয়ে ডানে নীল বাড়িটা, ওটাই এসআই এর বাড়ি। পেছনে বস, দেখিয়ে দিবি কোন বাড়িটা। বলে দিয়েছি তো, আবার এত দূর যেতে হবে? ওইখান থেকে তো আবার হেঁটে হেঁটে বাসায় আসতে পারবো না। আপনি একাই চলে যান। হেঁটে আসবি কেন? রিক্সা দিয়ে চলে আসবি। আমার কাছে টাকা নেই আসেন, এই বলে হাঁটা শুরু করলাম। মেয়েটা আর ডাক দিল না। পিছনে তাকিয়ে দেখি মেয়েটা আমার দিকেই আসতেছে। আমি কোনো দিকে না তাকিয়ে দিলাম এক ভো করে দৌড়। এক দৌড়ে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, এইভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আম্মু গো, আর বইলো না গো, পাগলা বেড়ি কুত্তার দৌড়ানি দিছে। ওহ তাই বল, বেডি কুত্তা? তা কিউট নাকি? আম্মু অনেক কিউট, পুরাই তোমাদের বৌমার মতো। কি বললি হারামজাদা? দাঁড়া, এইখানে আজকে তোর খবর আছে। আমি এক দৌড়ে চলে আসলাম আমার রুমে। বাহিরে গেলে দৌড়, আর এইখানে আসলে আম্মুর বকা। কই যে যামো? আল্লাহ, তুমি আমাকে উঠাইয়া নাও না কে? আমি আর এই জগতে থাকবো না। এইসব বলতেছি আর বিছানার দিকে তাকিয়ে দেখি আমার বোন মারিয়া শুয়ে আছে। কিরে, তুই আমার রুমে কি করছিস? শুয়ে আছি দেখতেছিস না? আর এইভাবে হাঁপাচ্ছিস কেন? তোকে বলতে হবে নাকি? তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক, আমার সাথে পাঙ্গা দিতে আসিস না। ওহ তাই নাকি? আমি ছোট মানুষ তাই না? আম্মু, এই আম্মু, এই দেখো তোমার ছেলে কি করেছে, আমার গ্লাসটা ভেঙে ফেলেছে। এই মারিয়া, চুপ চুপ বোন, প্লিজ আমাকে আর মারিস না। বাইরে থেকে খেয়ে আসলাম এক কুকুরের দৌড়, আর ঘরে এসে তোর আর আম্মুর জ্বালায় ভালো লাগে না। থাক তোরা, আমি গেলাম। যা তো যা। আর শোন, আব্বু তোর জন্য একটা বাইক কিনে চাবিটা আমার কাছে দিয়ে গেছে। এখন যদি চলে যাস যেতে পারিস, বাধা দিব না। বাইকের কথা শুনেই তো মনটা খুশিতে উতলে উঠল। মারিয়ার কথা ভাবতেই আবার মনটা খারাপ হয়ে গেল। কারণ এই মেয়ের কাছ থেকে যদি কিছু নিতে যাই তাহলে তার সকল কাজ করে দিতে হবে, তা না হলে সে দিবে না, এটাই তার কথা। চাবি নিবি নাকি? বোন, চাবিটা দিয়ে দে, তোকে আইসক্রিম এনে দিব রাতে। আমার আইসক্রিমের কোনো দরকার নেই। তুই আমার কাপড়গুলো ধুয়ে রোদে শুকোতে দিয়ে আসবি, এরপর আমার বিছানা গুছিয়ে দিবি। আর কি কি করতে হবে তা বলে দিতে হবে নাকি? না, আর বলে দিতে হবে না, আমি বুঝে গিয়েছি। এই বলে কাজে লেগে পড়লাম। সব কাজ করতে করতে ক্ষুধা লেগে গিয়েছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম মারিয়ার রুমে। মারিয়া, সব কাজ করে ফেলেছি, এখন তো চাবিটা দে। না, এখন চাবি দিব না। আগে বল, রাতে আমাকে আইসক্রিম এনে খাওয়াবি? আচ্ছা আচ্ছা, রাতে তোকে আইসক্রিম এনে খাওয়াবো। সত্যি বলছিস তো? সত্যি বলছি, সত্যি। এবার তো দে। এই নে তোর চাবি। আমি চলে আসলাম গ্যারেজে। বাইকটা নিয়ে চলে আসলাম ট্যাটুর দোকানে। কিছু ট্যাটু লাগাবো বাইকে। ট্যাটু লাগাচ্ছি,
এমন সময় পিছন থেকে কে যেন আমার কাঁধে হাত দিল। পিছনে ফিরে দেখি এটা সেই লেডি বাইকার আপুটা। কিরে, এখানে কি করতেছিস? কিছু করি না আপু, বন্ধুর বাইকের স্টিকার লাগিয়ে দিতেছে। ও আচ্ছা, তা ওই সময় চলে গেলি কেন? আসলে আপু, আমি পুলিশ দেখে ভয় পাই তো, তাই চলে গিয়েছিলাম। কেন, কিছু বলবেন নাকি? বললে এখন বলতে পারেন। তোকে যদি আর কোনোদিন ওই ছেলে দুটোর সাথে আড্ডা দিতে দেখি তাহলে তোর খবর আছে। কয়টার খবর? একটার নাকি দুইটার? 14টার খবর আছে। এখন গেলাম। আমি বাইকের স্টিকার লাগিয়ে চলে আসলাম বাসায়। রাতে খাওয়া দাওয়া করে কম্পিউটারের সামনে বসতেই দেখি আমার ইমেইলে একটা ইমেল এসেছে। ইমেলটা পড়তে লাগলাম। মিস্টার হ্যাকার কিং, আপনার পরিচয় আমি খুব শীঘ্রই বের করে ফেলব, আর আপনি কি করেন তা সব বের করব। ও আচ্ছা, তাই নাকি? হ্যাকার রানে আমার সাথে কখনো লাগতে আইসো না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাবে তখন ছাই হয় নাকি ছাই বানাই। আমি হ্যাকার রানের কম্পিউটারটা হ্যাক করার চেষ্টা করতেছি, কিন্তু পারছি না। হাই সিকিউরিটি দিয়ে রেখেছে। শত চেষ্টার পরেও পারলাম না হ্যাকিংটা করতে। যাই হোক, বেশি কিছু না ভেবে চলে আসলাম নিচে। এসে দেখি আব্বু বসে আছে। কি ব্যাপার আব্বু, তুমি এখনো ঘুমাও নাই? না, তুই জেগে আছিস কেন? আমি তো পানি নিতে এসেছিলাম, দেখি তুমি এখনো টিভি দেখতেছ। যা, আমি এখনই ঘুমিয়ে যাব। আমি আমার রুমে এসে আবার কম্পিউটারের সামনে বসে পড়লাম। একটা ভাইরাস তৈরি করলাম, যাতে যে কারোর কম্পিউটারে খুব সহজেই আক্রমণ করা যায় এটা দিয়ে। ভাইরাসটা তৈরি করে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। এই মেঘ, ওঠ, আর কত ঘুমাবি? যাও তো মা, আজকে তো অন্তত একটু ঘুমাতে দাও। তুই ঘুমা, আর তোর বন্ধুরা এসে বসে রয়েছে। কি বলো এইসব? আজকে তো শুক্রবার, ওরা আসবে কেন? তুই জানিস কেন এসেছে? তুই না কি বলেছিস আসার জন্য? আচ্ছা, তুমি ওদের ঘরে পাঠিয়ে দাও। এটা বলেই আমি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ওরা বসে আছে। কিরে নয়ন, আমি কোন সময় বলেছিলাম আমার বাসায় আসতে? আরে বেটা, একটা কাজে এসেছি। ওই যে কালকে একটা মেয়ে দেখেছিলি না, ওই মেয়েটাকে আমার প্রেমের ফাঁদে ফেলে দিয়েছি। কি বলিস, তাই না? তা প্রপোজ করিস নাই? না রে, আর কয়েকদিন যাক, এরপর করব। আচ্ছা, তোর ইচ্ছা। খাবার খাইছিস? খাইছি, চল নিচে। আমরা চলে আসলাম নিচে। আম্মুকে বলে বাইরে চলে গেলাম। চায়ের দোকানে বসে আছি, এমন সময় পিছন থেকে একটা মেয়ে ডাকতে লাগলো। পিছনে তাকিয়ে দেখি সেই মেয়েটা। এ নয়ন, তোকে ডাকতেছে, যা। যাই রে মামা, দোয়া করিস যাতে সেটেল হয়ে যায়। ঠিক আছে, যা। কিরে সৌরভ, তোর আবার কি হয়েছে? মন খারাপ করে বসে আছিস কেন? এমনি ওই রে, সালা আমার জিনিসটাকে নিয়ে গেছে। কই ভাবছিলাম তাকে নিয়ে সুখের সংসার করব, সেটাও হলো না। আরে চিন্তা করিস না, নয়ন এইবারও একা খাইবে, এই বলে দিলাম। পাশে তাকিয়ে দেখি নয়ন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, কি হয়েছে? গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? শালা আমাকে ডাকে নাই, তোকে ডাকছে। শুধু শুধু একটা চর খেয়ে আসলাম তোর জন্য। কি বলিস, আমাকে ডাকতেছে মানে? আমি তো মেয়েটাকে চিনিই না। মামা তুই তাড়াতাড়ি যা, তা না হলে আমার মরতে হবে। আবার বলেছে মারবে। আমি মেয়েটার কাছে আসতেই বলল, কিরে, তোর বাইক কই? কেন, বাইকটা কি পছন্দ হয়েছে নাকি? হয়েছে, চল তোর বাসায় যাব। আমার বাসায় গিয়ে কি করবেন? আর আমি তো আপনাকে চিনিও না। চিনবি, আমার পরিচয় জানলেই চিনবি। এখন বাইকে উঠবি নাকি আমার উঠাতে হবে নেমে? আমি আপনাকে চিনি না, আপনার বাইকে উঠবো কেন? ও, এখন বুঝতে পেরেছি, আপনি ছেলে ধরা, তাই না? এইখান থেকে যাবেন নাকি আমি লোক ডাকবো? মামা মানে আমি ছেলে ধরা হতে যাব কেন? আমি তো এসেছি তোকে নেওয়ার জন্য। তোর নাম মেঘ, তাই না? আমার নাম মেঘ। আপনি জানলেন কোথা থেকে? ইসাই আমাকে পাঠিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য। ও আচ্ছা, আপনি গিয়ে বলে দেন বিকেলে যাব আমি। আমাকে বলেছে এখন নিয়ে যেতে। তোর এক্ষুনি যেতে হবে। উঠ বলছি।
মেয়েটা এক প্রকার জোর করেই আমাকে বাইকে ওঠালো। এই প্রথম কোনো মেয়ের বাইকে উঠলাম। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম এসআই এর বাড়িতে। কলিং বেল দিতেই এসআই এসে দরজা খুলে দিল। আরে ম্যাক যে, ভিতরে আসো। তা হঠাৎ কি মনে করে আমার কাছে? আপনি বলে আমাকে ডেকেছেন, এখন আপনি বলেন আমি কেন এসেছি। কই, আমি তো তোমাকে ডাকি নাই। এই তো, এই মেয়েটা আমাকে ডেকে এনেছে আপনার কাছে। তাহলে তুমি ওকে ডেকে এনেছো কেন? কোনো প্রয়োজন আছে নাকি? আঙ্কেল ওকে জিজ্ঞাসা করেন যে হ্যাকার কিংকে ও সব জানে আমার মনে হয়। তুমি আমার থেকে বেশি জানো, তাই না? ও হচ্ছে আমার বন্ধুর ছেলে, আর ওই জানলে তো আমিও জানতাম যে হ্যাকার কিং কে। আমার জানাটা অতি জরুরি, তাই আপনার কাছে এসেছি। আমি জানি এই এলাকায় হ্যাকার কিং লুকিয়ে আছে। আচ্ছা, আপনি হ্যাকার কিংকে দিয়ে কি করবেন সেটা শুনি। ওর সাথে একটা চুক্তি করব। হ্যাকার কিং হচ্ছে এই আন্ডারওয়ার্ল্ডের রাজা, যার সাথে কখনোই পেরে ওঠা যায় না। আমি ওর কাছ থেকে হ্যাকিং শিখব। হ্যাকিং শিখে আপনিও কি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চুরি করবেন নাকি? ম্যাক একদম ঠিক কথা বলেছে। বলো, হ্যাকিং শিখ কি করবে? আর তোমার পরিচয় ও আমি ভালোভাবে জানি না। তোমাকে কেন আমি হ্যাকার কিং এর সাথে দেখা করিয়ে দিব? আচ্ছা ঠিক আছে, দেখা করিয়ে দিতে হবে না। ওর নাম্বারটা দেন, আমি তার সাথে কথা বলবো। কোনোটাই সম্ভব নয়। এটা হচ্ছে সিক্রেট, এটা কাউকে দেওয়া যাবে না। শিখতে গেলে আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে বিশ্বের আরও ছোট ছোট হ্যাকার আছে, ওদের কাছ থেকে শিখে এরপর আসবে হ্যাকার কিং এর সাথে যোগাযোগ করতে। এটাই আপনাদের শেষ কথা, তাই তো? এটাই আমাদের শেষ কথা। আর ম্যাগ, এই নাও গাড়ির চাবি। গাড়িটা নিয়ে চলে যাও বাসায়। বিকালে আমি তোমাদের বাসা থেকে গিয়ে গাড়িটা নিয়ে আসব। আর তোমার আব্বুর সাথেও কথা হয় না, অনেক দিন হয়েছে। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি যাই। আমি যখন নিয়ে এসেছি আমি ওই দিয়ে আসবো, গাড়ি নিয়ে যেতে হবে না। না থাক, আপনি আপনার বাসায় চলে যান। আমি যা বলছি তাই হবে। এই নেন আপনার চাবি। মেঘলা আমার হাত থেকে চাবিটা নিয়ে আঙ্কেলকে দিয়ে দিল। আমি মেঘলার বাইকে উঠে পড়লাম। কিছু দূর যেতেই মেঘলা বলল, আচ্ছা তুই কি সত্যি হ্যাকার কিংকে চিনিস না? আমি চিনব কি করে? আমি এখনো স্টুডেন্ট, আর উনি কিনা সাইবার জগতের রাজা। ওনার সাথে আমার যায় নাকি? জানাম, তোর জায়গায় চলে এসেছি, আবারও আসবো, চিন্তা করিস না। আমি চলে আসলাম চায়ের দোকানে। সৌরভ বলল, কিরে মামা, কোথায় নিয়ে গিয়েছিলি মেয়েটাকে? এই তো এসআই এর বাড়িতে। মেয়েটা হ্যাকার কিংকে খুঁজতেছে। সাইবার জগতের রাজা ওই হ্যাকার কিংকে খুঁজতেছি নাকি? আমাকে সন্দেহ করতেছে আমি নাকি সাইবার জগতের রাজা, হ্যাকার কিং। মেয়েটা হয়তো পাবনা মেন্টাল হাসপাতাল থেকে এসেছে, তা না হলে এটা বলতে পারতো না। রে, চল বাসায় যাই। আজানও তো দিয়ে দিছে, মসজিদে যেতে হবে তো। আজকে পশ্চিম পাড়ার মসজিদে যাব। কেন? ওইখানে কি আছে যে এই কাজে মসজিদ রেখে ওইখানে যাবি? আরে বেটা, ওইখানে আজকে মিষ্টি দিবে, তুই জানিস না? না তো, আমি জানলে তো সেই 11টায় গিয়ে বসে থাকতাম। তাহলে তাড়াতাড়ি চল, ওইখানে যাই। চল। আমরা চলে আসলাম বাসায়। গোসল করে মসজিদের জন্য রেডি হয়ে চলে আসলাম পশ্চিম পাড়ায়। আসলে নয়ন একটু মিষ্টি পাগলা তো, তাই যেই মসজিদে মিষ্টি দেয় ওই মসজিদেই চলে যায়। আমরাও চলে আসলাম মসজিদে। নামাজ শেষ করে আমি আর সৌরভ আগেই বাইরে চলে আসলাম, আর নয়ন ভিতরে বসে রয়েছে মিষ্টির জন্য। কিছুক্ষণ পর নয়ন আসলো। কিরে, মিষ্টি কই তোর? আর বলিস না রে, মিষ্টি তো পাইলাম না, শুধু শুধু কতগুলো টাকা খরচ করে আসলাম। হারে, লোভ করবি না? মিষ্টি আরো লোভ করলে এইভাবেই ঠকতে হবে। আমরা চলে আসলাম বাসায়। খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে আসলাম। কম্পিউটারের সামনে বসতেই মনে পড়লো মেঘলার কথা। মেয়েটা দেখতে খারাপ না অবশ্য। আর মেঘলার ইমেইলে ঢুকে তার নাম্বারটা বের করে নিলাম। ফোন দিতেই ওপাশ থেকেই মেঘলা বলল, কে বলছেন? আপনার যার সাথে এত দেখা করার ইচ্ছা সেই বলতেছে। আজাইরা থাইকা আর কোনো কাজ কার না, মেয়েদের নাম্বার পেলেই ফোন দিতে হবে, তাই তো? আমি হ্যাকার কিং বলতেছি, নাম্বারটা একটু ভালো করে দেখে নেন। মামা মানে? আপনি যে সেই হ্যাকার কিং না?
যাকে আমি খুঁজতেছি? হুম, যাকে আপনি খুঁজতেছেন আমি সেই হ্যাকার কিং। প্লিজ ভাইয়া, আমি আপনার সাথে দেখা করতে চাই। বলেন কি করতে হবে? তেমন কিছু করতে হবে না, শুধু এক রাত আমার সাথে থাকলেই চলবে। ছি ছি, আপনি এতটা খারাপ আমি আগে জানতাম না। আমি ভেবেছিলাম আপনি সত্যি মহান মানুষ, আর আপনি কি না এইগুলো করেন। মিস, কুল ডাউন। আমি তো আপনাকে ভয় দেখানোর জন্য বলেছি, আর আপনি কি না সিরিয়াসলি ভাবে নিয়ে নিয়েছেন। আপনি যা বলছেন তা তো সিরিয়াসলি ভাবার কথা। যাই হোক, ওইসব বাদ দেন। আমি আপনাকে দেখে ফেলেছি, আপনি হ্যাকিং শিখতে চান, তাই তো? আপনি কি করে জানেন যে আমি হ্যাকিং শিখতে চাই? আমি হ্যাকার কিং। এই দুনিয়ার সব খবর আমার কাছে থাকে, আর আমি জানবো না আপনি কেন খুঁজতেছেন আমাকে? সব যখন জানেন তখন শেখাবেন না, কি বলেন? আমার জানা মতে আমার থেকে আরও একজন ভালো হ্যাকার রানী আছে, যে কিনা আমাকে খুঁজে বেড়াচ্ছে। ওইটাই কি আপনি? মামা মানে? আপনি এসব কি বলতেছেন? যা বলতেছি ঠিকই বলছি। আপনি হচ্ছেন সেই হ্যাকার রানী, তাই না? হুম, আমি ওই সেই হ্যাকার রানী। আপনি তো মানুষের ক্ষতি করেন। আপনার সাথে দেখা করতে চাই না আমি। আমি ভালো হতে চাই, একটা ভালো মানুষের সাথে থাকতে চাই। সরি, আমার সাথে থাকতে পারবেন না। আপনি যেদিন হ্যাকার রানী থেকে সরে যাবেন আর যত টাকা মানুষের কাছ থেকে খেয়েছেন সব দিয়ে দিবেন, সেই দিনই দেখা করব আপনার সাথে। আর ফেসবুক লাইভে এসে বলতে হবে যে আপনি হ্যাকার দুনিয়া ছেড়ে দিয়ে ভালো হয়ে গিয়েছেন। ঠিক আছে, আমি আজই সবার টাকা ফিরিয়ে দেব, আর কখনোই হ্যাকিং জগতে পা দিব না। মনে যেন থাকে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে নিচে আসলাম। নিচে এসে দেখি এসআই বসে আছে। আমাকে দেখেই বলল, ম্যাগ, আসো এইদিকে। আমি আঙ্কেলের পাশে বসে পড়লাম। আঙ্কেল বলেন। মেয়েটার সবকিছু তো মনে হয় তুমি জানো, তাই না? আজকে সব জানতে পারলাম। আর আজকে রাতে লাইভে আসবে হ্যাকার রানী। তা ঠিক আছে, এইখানে এসেছি তোমার সাথে কিছু কথা বলতে। এই দেখো, একটা হ্যাকার বাংলাদেশের সকল ব্যাংকের টাকা চুরি করে নিয়েছে গতকাল। এটা নিয়ে নেট দুনিয়ায় হইচই পড়ে গেছে। এই দেখো, গতকালকের ভিডিও কয়েকটা ব্যাংকের। উপরে আসেন, সব কিছু দেখতেছি। চলো। আমরা চলে আসলাম আমার রুমে। ভিডিওটা ভালো করে দেখতে লাগলাম। একটা ক্লু পেলেই হয়ে যাবে, যেটা দিয়ে ওদের ধরা যাবে। যাক, পেয়ে গিয়েছি। কম্পিউটারে ডিটেলস বের করতে লাগলাম, কে করেছে হ্যাকিং। কিছুক্ষণের মধ্যেই সব ডিটেলস পেয়ে গেলাম। এটা আর কেউ করে নাই, এটা হচ্ছে সৌরভের কাজ। আঙ্কেল, এই যে এই ছেলেটা করেছে। এটা তো তোমার বন্ধু সৌরভ। আমি তো জানতাম ও একজন ভালো ছেলে। ও কি করে এই পথে এসেছে? আমিও তো বুঝতে পারছি না। আপনি গিয়ে ওকে ধরে থানায় নিয়ে যান। আমি একটু পরে রেডি হয়ে আসতেছি। আর ওকে যেন কেউ না মারে সেই দিকে খেয়াল করবেন। তুমি চিন্তা করো না, আমি আছি, আমি দেখে রাখবো। এখন আমি যাই। আঙ্কেল চলে গেল। আমিও রেডি হয়ে গেলাম থানায়। তারপর কিছুক্ষণের মধ্যে থানায় চলে আসলাম। এসে দেখি সৌরভকে আটকে রেখেছে। আমি যেতেই আঙ্কেল সৌরভকে বলল, এই তোকে যে হ্যাকিং শিখিয়েছি আর টাকাগুলো কোথায় রেখেছিস বল? আমি তো কোনো কিছুই জানি না। আমার ইমেল একটাই ইমেল এসেছিল, ওখানেই ঢুকতে দেখি কি যেন হয়ে গেল। দেখেন, আমার ফোনের গ্লাভস সাদা হয়ে গেছে। তোর ইমেলটা বলতো। আপনি কে? আর আপনার গলার কণ্ঠ চেনা চেনা লাগতেছে। আমি হচ্ছি হ্যাকার কিং। তোর ইমেলটা বল। 17227.com। আমি ইমেলটা চেক করে দেখি এটা আর কারো কাজ নয়, এটা হচ্ছে হ্যাকার রানীর কাজ। আমি সাথে সাথে হ্যাকার রানীকে ফোন দিলাম। হ্যালো, হ্যাকার রানী। আমি জানতাম তুমি আবার ফোন দিবা আমাকে, তাই তো সেই ব্যবস্থা করে রেখেছি। কোথায় দেখা করবে বলো? আমার সব থেকে প্রিয় জায়গাটা হচ্ছে নীলজল পার্কে দেখা করব আজকে বিকেল 5টায়। মনে যেন থাকে। মনে থাকবে। ফোনটা কেটে দিলাম। আঙ্কেল, সকল ফোর্সদের রেডি করেন। আজকে হ্যাকার রানীকে ধরবো, আর ওকে ছেড়ে দেন, ও নির্দোষ। ঠিক আছে, তুমি যেতে পারো। স্যার, আমার একটা কথা রাখবেন, প্লিজ না করবেন না। কি কথা বলো? আমি ওনার মুখটা দেখতে চাই একটু।
না, ওর মুখ দেখা যাবে না। তোমার ভাগ্য ভালো যে তোমার সামনে এত বড় একজন দাঁড়িয়ে আছে। প্লিজ স্যার, একটু দেখাবেন, অনেক দেখার ইচ্ছে আছে ওনাকে। এই দেখো আমাকে। মেঘ, তুই এখানে? আমি ওই হ্যাকার কিং। এখন দেখা হয়েছে তো? হয়েছে। তাহলে এখন বাসায় চলে যা, আমার অনেক কাজ আছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সৌরভ চলে গেল। বিকেল 5টায় আমিও চলে আসলাম পার্কে। আমার মনে হচ্ছে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো। আমি আশেপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এখনো তো মেঘলা আসে নাই, তাই বেঞ্চে বসে আছি। কিছুক্ষণ পর দেখতে পেলাম একটা নীল শাড়ি পরা মেয়ে আসতেছে। ভালো করে তাকিয়ে দেখি এইটাই মেঘলা। আমার কাছে এসে বলল, কিরে, তুই এখানে কেন? সৌরভ বলেছে এইখানে আসার জন্য। এইখানে নাকি আজকে কি মেলা হবে। ও, এসে যখন পড়েছিস ভালোই হলো, বস তাহলে। না, চলে যাই। অনেকক্ষণই হলো এইখানে এসেছে, কিন্তু এখনো আসতেছে না সৌরভ। না আসুক, আজকে দেখতে পারবে হ্যাকার কিংকে। কিভাবে দেখবো ওনাকে? এমনি দেখতে পারবি, আজকে এখানেই আসবে। কই, এখনো তো আসে নাই। আসবে আসবে। আমি আঙ্কেলকে ইশারা দিয়ে বললাম সব দিক থেকে মেঘলাকে ঘিরে ধরতে। কিছুক্ষণ পর আঙ্কেল ভিতরে এসে মেঘলাকে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার হ্যাকার রানী। বাহ বাবা, তাহলে এই বুদ্ধি করে এসেছো এইখানে, তাই না? তোমাকে ধরার জন্য আমাদের এটা করতেই হলো, তা না হলে তোমাকে ধরতে পারতাম না। এখন তো আমাকে ধরতে পারবে না। তোমাকে ঘিরে আছে অজস্র সৈন্য দল, এখান থেকে বেরোনো মুশকিল তোমার। এই দেখ কি করে বের হয়। এটা বলেই মেঘলা আমার গলায় ছুরি ধরলো আর বলল, কি ভেবেছিস হ্যাকার কিং, আমি তোকে চিনতে পারবো না? আমি তোকে সেই কবে থেকেই চিনে ফেলেছিলাম, কিন্তু তোর সামনে যাইনি, কারণ তুই আমাকে আগে থেকেই চিনতি। আমি তোকে চিনতাম আগে থেকেই, এখন তোর কাছ থেকে কি করে বেরোতে হয় সেটা আমি জানি। এই বলে মেঘলার কোমর জড়িয়ে ধরলাম। মেঘলা আমার গলা থেকে ছুরিটা সরিয়ে বলল, তুমি এটা ভালো কাজ করো নাই। আমাকে হয়তো ধরে ফেলেছো, কিন্তু টাকা তো আর পাবে না যতক্ষণ পর্যন্ত আমার কিছু প্রশ্নের উত্তর না দিবে। কি প্রশ্ন করবি আর কেন করবি? এখান থেকে ওনাকে বলো চলে যেতে। আমি তোমার সাথে একান্ত কথা বলতে চাই। আমি চাই না আমাদের দুজনের মাঝে অন্য কেউ থাকুক। আঙ্কেল, আপনি চলে যান, আমি আছি তো। আমি কথা দিলাম আপনার হাতে ওকে তুলে দেব। কিন্তু ম্যাগ, ও যদি তোমার ক্ষতি করে তাহলে আমি তোমার বাবার কাছে কি জবাব দিব? সেইটা আপনাকে ভাবতে হবে না। এবার আপনি যান, আশা করি মেঘলা আমার কিছুই করবে না। ঠিক আছে, আমি গেলাম। আঙ্কেল চলে গেল। মেঘলা, এখন বলো কি বলবা? তুমি আমার বাবাকে খুন করেছো কেন? আমি তোমার বাবাকে খুন করতে যাব কেন? আর তোমার বাবাকে? আমার বাবা ছিলেন একজন হ্যাকার, যার নাম শুনলে সকল ব্যাংকাররা ভয়ে থাকতো। শাহজালাল ছিলেন আমার বাবা। ও, এখন চিনতে পেরেছি। তোমার বাবা ছিলেন একজন কুখ্যাত খুনি, 5 জন এসআইকে খুন করেছে। আর তোমার বাবা এখনো বেঁচে আছে? আমি তো জানি আমার বাবাকে খুন করা হয়েছে। না, তোমার বাবাকে খুন করা হয় নাই। তোমার বাবা এখন জেলে আছে, আরো 5 বছর জেলে থাকবে। এরপর তোমার বাবাকে জেল থেকে মুক্তি দিবে। আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। যদি আমার বাবা বেঁচে থাকে তাহলে আমি সবার টাকা ফিরিয়ে দেব আর ভালো হয়ে যাব। চলো আমার সাথে। চলো। আমি মেঘলাকে নিয়ে চলে আসলাম জেলে। ওই দেখো, তোমার আব্বু কাজ করতেছে। আব্বু? মেঘলা ডাক দিতেই শাহজালাল সাহেব এই দিকে ফিরে তাকালেন। মেঘলাকে দিকে এগিয়ে আসলো আর বলল, মেঘলা, তুই এখানে কেন? আর তুই জানতে পারলি কি করে যে আমি জেলে বন্দি আছি? আব্বু যেইভাবেই জানতে পারি না কেন, তুমি কেমন আছো আর ঠিক মতো খাওয়া দাওয়া করো তো? মা, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি। এই নাও, এখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো দিয়ে তুমি খাবার কিনে খেও। না রে মা, আমার লাগবে না। তুই তোর টাকা রেখে দে, আমি এইখানে ভালো আছি। আর তো কয়েকটা বছর আসে, এরপরে তো বেরিয়ে যাব এই জেলখানা থেকে। আব্বু। মেঘলা, টাইম শেষ হয়ে গেছে, আর কথা বলা যাবে না, চলো এখন। আব্বু ঠিক মতো খাওয়া দাওয়া করো, আমি আবার আসবো তোমার সাথে দেখা করতে।
আমি মেঘলাকে নিয়ে চলে আসলাম এসআইয়ের কাছে। মেঘলা, এখন সব টাকা ফেরত দিয়ে দাও, যার কাছ থেকে যত টাকা নিয়েছো। একটা ল্যাপটপ বা কম্পিউটার এনে দাও আমাকে, আমি সবার টাকা ফেরত দিয়ে দিচ্ছি। এই নাও। মেঘলা সবার টাকা ফেরত দিয়ে দিল। আমি বসে বসে দেখতেছি। সবার টাকা দেওয়া হতেই মেঘলা বলল, সব টাকা দেওয়া হয়ে গেছে, এখন আমি কি করবো বলেন? বেশি কিছু করতে হবে না, তুমি ভালো হয়ে যাও, তাতেই সবাই খুশি থাকবে। আর এই হ্যাকিং কিছু করবে না, বলে দিলাম। ঠিক আছে, আমি আর এই হ্যাকার জগতে আসবো না। আঙ্কেল, মেঘলাকে এখন কি করবেন করেন, আমি গেলাম। তুমি কোথায় যাচ্ছ? এইখানে বসো। সব কিছু যখন তুমি ঐসল করে দিয়েছো, এটাও তুমি ঐসল করবে, তা না হলে তোমাকে যেতে দিব না। আমি আবার কি সলভ করব? আচ্ছা, আপনি মেঘলাকে ছেড়ে দেন, মেঘলা ওর বাসায় থাকুক গিয়ে। আমি তো আমার বাসায় চলে যাব, আমাকে একটা কাজ করে দিন যাতে আমি করতে পারি। আঙ্কেল, আপনি কাজের ব্যবস্থা করে দেন, আমি আর কিছু করতে পারবো না। ঠিক আছে, তুমি তো হ্যাকিং পারো তাই না? আমাদের কম্পিউটারগুলো দেখে রাখতে পারবে, আর কয়েকটা ব্যাংকের অ্যাকাউন্ট তোমাকে দেখে রাখতে হবে। ঠিক আছে, আমি পারবো। তাহলে তুমি কাল থেকে জয়েন করো, আমি যাই এখন। আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে যান। ঠিক আছে, চলো তাহলে। আমি মেঘলাকে নিয়ে তার বাসায় চলে আসলাম, নামিয়ে দিয়ে সোজা আমার বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে মেঘ, সেই সকালে না খেয়ে বেরিয়েছিস আর এখন ফিরছিস? আম্মু, কাজ করেছি, তাই তো আর বাসায় ফিরতে পারে নাই। কি কাজ করছিস সারাদিন? স্কুলেও তো যাস না, বাবার টাকায় বসে বসে খাস। একটু অফিসে গেলে তো পারিস তোর বাবাকে সাহায্য করতে। ঠিক আছে আম্মু, কাল থেকে যাব। খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। খাওয়া দাওয়া করে নিচে এসে টিভি দেখতেছি। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু, ভিতরে আসো। কি রে, তুই নাকি জেলখানায় গিয়েছিলি শাহজালার সাথে দেখা করতে? আব্বু, ওটাকে তো আরো 5 বছর পর মুক্তি দিয়ে দেবে, কারণ ওনার সাজা উনি পেয়ে গিয়েছেন। ওহ, ভালো হয়েছে। খাবার খেয়েছিস? খেয়েছি। যাও, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও, এরপর কথা বলবো। ঠিক আছে, তুই বসে টিভি দেখ, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে আব্বু। আব্বু চলে গেল। আমি বসে বসে টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর আব্বু আসলো আর বলল, শুনো মেঘের মা, একটা কাজের লোক আসবে কাল থেকে। কাজের লোক দরকার পড়েছে কেন? আমার রান্না ভালো না নাকি যে কাজের লোক আনতে হবে? আমি কি সেটা বলেছি নাকি যে তোমার রান্না ভালো না তার জন্য কাজের লোক আনতেছি? তোমার কথায় তো এটাই বোঝা যাচ্ছে। আরে না, মেয়েটার মা বাবা নেই। আসার সময় আমার পা ধরে বলতেছিল যে একটা কাজ জোগাড় করে দিতে। অফিসে তো কোনো কর্মচারী লাগবে না, তাই বাসাতে রেখে দিলাম। পরে অফিসে কর্মচারী লাগলে না হয় অফিসে সেটেল করে দিব। ঠিক আছে। আব্বু, মেয়েটা মনে হয় ভালো না, আর তাই তোমার পা ধরে বলেছে যে আমাদের বাসায় আসতে। আমি শরীফ চৌধুরী, আমি মানুষ চিনতে ভুল করি না। তুমি সব মানুষকেই বিশ্বাস করো। গতবার না একটা কাজের লোক রেখেছেও, ওই মেয়েটা না 5 লাখ টাকা চুরি করে নিয়ে গেছে, তখন তো বলেছিলে যে হয়তো হারিয়ে গেছে। নিয়ে গেলে তো আর কি বলবো, 5 লাখ টাকা দিয়ে আর কতদিন চলবে? বড়জোর 1 বছর, না হয় 2 বছর। মেঘ, তুই যা ঘুমাতে, অনেক রাত হয়ে গেছে, আর জেগে থাকতে হবে না, সারাদিন কাজ করে এসেছিস। ঠিক আছে আম্মু। আমি চলে আসলাম আমার রুমে, শুয়ে আছি। এমন সময় মেঘলার ফোন। কলটা রিসিভ করতেই মেঘলা বলল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি করো? এই তো এখন ঘুমাবো। তা ফোন দিলে কেন হঠাৎ এত রাতে? এমনি ফোন দিয়েছি। আচ্ছা তুমি ঘুমাও তাহলে। মেঘলা ফোনটা কেটে দিল।
আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সৌরভ আর নয়ন আমার বাসায় এসে বসে আছে। আমি উঠতেই আমার উপর ঝাঁপিয়ে পড়ল আর বলল, মামা প্লিজ আমাকে হ্যাকিংটা শিখিয়ে দেবে? তুই হ্যাকিং শিখে কি করবি? আর তোদের হ্যাকিং শিখতে হবে না। আমার বাবারও তো কোম্পানি আছে, টাকাগুলো সুরক্ষিত রাখতে হবে না? আমি রাখবো না সুরক্ষিত। আর এইভাবে কাউকে হ্যাকিং শেখানো যায় না। উপর মহল থেকে পারমিশন নিয়ে এরপর হ্যাকিং শিখতে আসিস। পারমিশন নিতে তো আমার 1 মিনিটও লাগবে না, আমি এখানেই বসে পারমিশন নিয়ে নিতেছি। এই দেখ। সৌরভ কাকে যেন ফোন দিল। আমি বসে আছি। কিছুক্ষণ পর সৌরভের মুখ কালো হয়ে গেল। কিরে, তোর মুখ এভাবে কালো হয়ে গেছে কেন? এমনি রে, আমাকে পারমিশন দেয় নাই, আমি এখনো পরদেশি না। আমি বলেছিলাম না? তুই তো বলেছিস যে 2 মিনিটও লাগবে না তোর পারমিশন নিতে। আমি ভেবেছিলাম হ্যাকিং কাজটা অনেক সহজ, আর এখন দেখি অনেক ঝামেলা। তার থেকে তুই আমাদের অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখিস। চিন্তা করিস না, আমি আছি তো। আর নয়ন, তুই চুপ করে বসে আছিস কেন? আমি আর এখানে কি বলবো, আমার আর কিছু বলার নেই। আমিও অনেক শখ করে এসেছিলাম হ্যাকিং শিখবো, কিন্তু মোড নেই আর সৌরভের কথা শুনে। এখন বুঝতে পারিস তো যে হ্যাকিং কাজ এত সহজ নয়। যে কেউ বললেই পারে না এই হ্যাকিং কাজ করতে। আচ্ছা মামা, ওই মেয়েটার কি হয়েছে? কিছুই তো জানালি না। মেয়েটার বাবা হচ্ছে একজন খুনি। শাহজালাল নামের খুনিকে তো চিনিস নিশ্চয়ই। মেয়েটার বাবা ওই তিনিই। কি বলিস এইসব? আমি আর নেই ওইখানে। আসতে পারি? সামনে তাকিয়ে দেখি একটা বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। কণ্ঠটা চেনা চেনা লাগতেছে। হাতে দেখি কফির ট্রে রাখা আছে। আপনি কে? আমি এই বাড়িতে নতুন কাজের বেটি। এই নেন আপনাদের কফি। ও, টেবিলে রেখে যান, পরে খেয়ে নেব নে। আর শুনেন, আমার রুমে আপনি আসতে পারবেন না। আমার রুমে কারোর ঢোকা বারণ। ঠিক আছে, আসবো না। মেয়েটা চলে গেল। তারপর আমরা সবাই কফি খেয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু, খাবার রেডি হয়েছে? টেবিলে বস, সবাই খাবার বেড়ে দিতেছি। খাবারে আজকে অন্যরকম টেস্ট মনে হচ্ছে, তাই আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু, খাবার রান্না করেছে কে আজকে? আমাদের বাড়িতে যে নতুন কাজের মেয়েটা এসেছে সেই রান্না করেছে। ও। আমরা খাবার খেয়ে সবাই বসে টিভি দেখতে লাগলাম। এমন সময় আব্বুর ফোন। হ্যালো আব্বু, বলো। মেঘ, আমার অ্যাকাউন্ট থেকে কি তুই টাকা তুলেছিস? না তো আব্বু, কেন, কি হয়েছে? আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকাও নেই। গতকাল 5 লাখ টাকা ছিল অ্যাকাউন্টে। আচ্ছা, আমি দেখতেছি। এই বলে ফোনটা কেটে চলে আসলাম আমার রুমে। আব্বুর অ্যাকাউন্ট চেক করে দেখি সব টাকাগুলো হ্যাকিং করে নিয়ে গিয়েছে। কিন্তু বোকারা জানে না যে কার বাপের টাকা হ্যাকিং করে নিয়ে গেছে। আমি আব্বুর টাকাগুলো আবার ফিরিয়ে আনলাম। ছোটখাটো হ্যাকার, কি যে করবো ওদের। টাকা এসেছে অ্যাকাউন্টে? হ্যাক করে নিয়ে গেছিল। ও, বিকেলে একটু অফিসে আসিস তো, একটা কাজ আছে তোকে করতে হবে। ঠিক আছে, আসবো না। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে বসে আছি। এমন সময় মেয়েটা দরজার বাহির থেকে বলল, আপনাকে ডাকতেছে আপনার আম্মু, বাজারে যেতে হবে। আপনি নিচে যান, আমি আসতেছি। ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। আম্মু, কি আনতে হবে বাজার থেকে? এই লিস্টে যা যা আছে সবগুলো নিয়ে আয়। আমি চলে আসলাম বাজারে। সব কিছু কিনতে কিনতে 2 ঘন্টা চলে গেল। গাড়িতে করে আসলাম বাসায়। তারপর কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। এসেছিস? এই নাও সব বাজার। আর এই ব্যাগে মাছ আছে, চিংড়ি মাছও এনেছি। ও আচ্ছা, টেবিলে দেখ শরবত রাখা আছে, খেয়ে নে। শরবত খেয়ে চলে আসলাম আমার রুমে। খুব ক্লান্ত লাগছে, তাই বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। দুপুরে মেয়েটার ডাকে ঘুম ভাঙল। এই যে ওঠেন, দুপুর হয়ে গেছে তো। আমি উঠে দেখি মেয়েটা দরজার বাহির থেকে ডাকতেছে। কি হলো, আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? আপনিই তো বলেছেন যে আপনার রুমে না আসতে, তাই তো দরজার বাইরে দাঁড়িয়ে থেকে রাখতেছি।
ও, ভালো কাজ করেছেন। আমি যখন ঘুমিয়ে থাকবো বা বাসায় থাকবো তখন আসতে পারবেন, আর ঘর খালি থাকলে তখন আমার রুমে ঢুকতে পারবেন না। ঠিক আছে, আপনাকে ডাকতেছি আপনার আম্মু। আপনি যান, আমি আসতেছি। আচ্ছা। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আব্বু আর আম্মু বসে আছে, আর মেয়েটা রান্না করতেছে। আম্মু, আমাকে ডেকেছো? ডেকেছিলাম। তোর আব্বু তো বলছিল যে অফিসে যাইতে যাস নাই, তাই তোর আব্বু কাজ সেরে চলে এসেছে। সরি আব্বু, ঘুমিয়েছিলাম তাই যাইতে পারি নাই। আচ্ছা যা, খেয়ে নে। আর মেয়েটা কেমন কাজ করে? ভালোই তো, আচার আচরণ খুব ভালো, রান্না বান্নাতেও ভালো। এমন যদি একটা বউ পেতাম মেঘের জন্য, তাহলে বিয়ে করিয়ে দিতাম। কি যে বলো না আম্মু, আমার এখনো দুধের দাঁত পড়ে নাই, আর তুমি কিনা বলতেছো আমাকে পাঠার বলি বানাইতে? হ্যাঁ, মানে তা তো কখনোই হবে না। আগে আমি নিজের পায়ে দাঁড়াবো, এরপর বিয়ে করব। তোর যা ইচ্ছে তাই করিস, যা খাবার খেয়ে নে। আমি খাবার খেয়ে আব্বুর সাথে বসে বসে কথা বলতেছি। এমন সময় মেয়েটা এসে বলল, আঙ্কেল, আমি আজ তাহলে যাই, সব কিছু তো রান্না করে দিয়েছি। আচ্ছা যাও। আর কালকে থেকে তুমি এ বাসায় খাবে দাবে, সব কিছু এই বাসা থেকেই করবে। কি বলো মেঘের মা? যাও তাহলে আজকে। মেঘলা চলে গেল। আমিও বেরিয়ে পড়লাম মামার চায়ের দোকানে। এসে দেখি সৌরভ আর নয়ন বসে বসে চা খাচ্ছে। কিরে, তোরা এই অবসর সময়ে এইখানে? মামার চা না খেলে তো ভালোই লাগে না রে, কেমন যেন লাগে, তাই চলে এসেছি খাবার জন্য। আমারও একই অবস্থা। আমরা সবাই বসে চা খেতে লাগলাম। চা খাওয়া শেষ হতেই সবাই চলে আসলাম নদীর পাড়ে। আজকে মনটা ভালো হয়ে গেল, অনেকদিন পর নদীর পাড়ে আসলাম। মেঘ, তোর বস আমি আমি দোকান দেখে বাদাম নিয়ে আসতেছি। টাকা আছে নি তোর কাছে? আছে, টাকা লাগবে না? ঠিক আছে, যা তাহলে। সৌরভ চলে গেল। আমি আর নয়ন বসে আছি। কিরে মামা, বিয়ে টিয়ে করবি না নাকি? দূর, একজনকে পছন্দ হয়েছে, সে তো আর হলোই না, সে তো তোর হয়ে গেল। ধুর মামা, আমি এখনো সেই মেয়েকে পছন্দই করে নাই, আর তুই কিনা বলিস আমি নিয়ে নিয়েছি। তো কি করেছিস তাহলে? কিছুক্ষণ পর সৌরভ আসলো আর বলল, মামা, তোর দুজনকে নিয়ে কথা বলতেছিস? কি নিয়ে আর কথা বলবো রে, নয়নকে বলছি বিয়ে করতে, সে নাকি ওই মেয়েকেই বিয়ে করবে। মামা, মেয়েটাকে তো ওই পাশে দেখে এসেছি, কয়েকটা মেয়ের সাথে বসে আছে। কি বলিস? চল তো দেখি গিয়ে। নয়ন, ওইখান থেকে যদি একটা মেয়েকে পছন্দ হয়ে যায় তাহলে বিয়ে করে নিস। আচ্ছা, দেখা যাবে নেই। আমরা বাদাম খেতে খেতে চলে আসলাম মেঘলার কাছে। মেঘলা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আর এখানে কি করো? আমিও ভালো আছি। এইখানে ঘুরতে এসেছি। তোমরাও মনে হয় ঘুরতে এসেছো, তাই না? বসো এখানে। আমরা বসে পড়লাম। সৌরভ আর নয়ন মেঘলার দুই বান্ধবীকে পটানোর ট্রাই করছে। আচ্ছা মেঘলা, আজকে অফিস কেমন হয়েছে? ভালো। আমি এতদিন ভুল কাজ করেছি। যদি একটা ভালো জব এর জন্য ট্রাই করতাম তাহলে খুব ভালো হতো। আজকে একটা ভালো চাকরি পেয়েছি, 40,000 টাকার বেতন আমার। খুব ভালো তো। আচ্ছা গেলাম আজকে। এ নয়ন, চল তো। নীলা, তোমার নাম্বারটা দাও। আমি নয়নের কথা শুনে হাঁ করে তাকিয়ে আছি। দেখি নয়ন নাম্বার নিয়ে আমার সাথে চলে আসলো। বাসায় আসতেই আম্মু বলল, কি রে, কতগুলো ফোন দিয়েছি, একবারও ফোন ধরছিস না কেন? আমি ফোনটা বের করে দেখি আম্মুর অনেকগুলো মিস কল। আম্মু, ফোনটা সাইলেন্ট করা ছিল তাই বুঝতে পারি নাই। ওহ, এই নে, বাজার থেকে গিয়ে মাংস নিয়ে আয়। তোর তো চাচা আর চাচি আসবে কালকে। ও আচ্ছা। আমি চলে আসলাম বাজারে। অতবর মাংস নিয়ে বাড়িতে আসতেই দেখি চাচা চাচি চলে এসেছে। চাচা, আপনাদের না কালকে আসার কথা ছিল? মেঘলা মায়ের জন্য চলে আসতে হলো আজকেই। যাক, ভালো হয়েছে এসেছো। আমি আবার রুমে আসলাম। এসে দেখি
মায়া আপু আমার কম্পিউটার টিপতেছে। আমি মায়া আপুর সামনে গিয়ে বললাম, আপু, আমার রুম থেকে বের হয়ে যাও। আর তোমাকে কে বলেছে আমার কম্পিউটার ধরতে? কি রে, এইভাবে রাগ করতেছিস কেন? একটু গেম খেলতেছি তাই বলে এইভাবে রাগ করতে হবে? আমি বলছি আমার রুম থেকে বেরিয়ে যেতে। আমাদের চেঁচামেচি শুনে নিচ থেকে শেষমেশ আব্বু, আম্মু, চাচা, চাচি সবাই আসলো। কি রে মেঘ, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছিস কেন? কিছু হয় না আম্মু, মায়া আব্বুকে বলো আমার রুম থেকে চলে যেতে। আর তোমাদের না বলেছি যে আমার রুমে যেন কেউ ঢুকে না, দরকারি জিনিসপত্র আছে। বাবা রাগ করিস না, মায়া হয়তো জানে না তাই ভুলে ঢুকে গেছে। মায়া চলো নিচে, আর মেঘ এর রুমে না বলে ঢুকো না। ঠিক আছে চাচি। ওরা চলে যেতেই আমি কম্পিউটারে দেখতে লাগলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছুই ঠিকঠাক আছে। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আব্বু আসলো আর বলল, মেঘ, আসতে পারি? আব্বু আসো, কিছু বলবা নাকি? চল, খাবার খাবি? খিদা নেই আমার, তোমরা খাও গিয়ে। রাগ করিস না, তোর চাচা চাচি এসেছে। এখন যদি তুই না যাস তাহলে ওরা ভাববে ওরা এসেছে বলে তুই এমন আচরণ করছিস। আব্বুর কথায় যুক্তি আছে। আমি আর আব্বু চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় মায়া আপু এসে আমার পাশে বসে বলল, সরি রে মেঘ, আসলে আমি বুঝতে পারি নাই যে তোর ঘরে কারোর যাওয়া বারণ আছে। আগে জানলে যাইতাম না। ঠিক আছে আম্মু, আমি ঘুমাতে গেলাম, অনেক রাত হয়েছে। আর সকালে ডেকে দিবে, একটা কাজ আছে। আচ্ছা যা। আমি আমার রুমে চলে আসলাম। বিছানায় শুতেই ঘুম চলে আসলো। কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়ালে নেই। ঘুম ভাঙতেই দেখি নয়ন আর সৌরভ বসে আছে। কিরে, তোরা কখন আসলেই? এই তো মামা, এখন আসলাম। এসে দেখি তুই ঘুমোচ্ছিস, তাই তোকে আর ডাক দিলাম না। ও, উঠে ফ্রেশ হয়ে বসে আছি। এমন সময় কি যেন দরজায় কড়া নাড়ল। বলল, আসতে পারি? আসুন। না, নেন আপনাদের কফি। আর কিছু লাগলে বললেন। আর কিছু লাগবে না, আপনি যেতে পারেন। আচ্ছা। মেঘলা চলে গেল। আমি সৌরভ আর নয়নকে একটা কাজের ব্যাপারে বলতে লাগলাম। আচ্ছা নয়ন, আমাদের তো অনেক জমি আছে, চল আমরা তিনজন একটা সুপার শপিং মল খুলে ফেলি। ওইখানে সব থাকবে, কি বলিস? তা তো ঠিক বলেছিস। আচ্ছা চল, আঙ্কেলের সাথে আগে কথা বলি, এরপর না হয় ভাবা যাবে কি করা যায়। আচ্ছা চল। তারপর আমরা নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আব্বু আর চাচা বসে কথা বলতেছে। আব্বু, কিছু কথা ছিল। বল, কি বলবি? আব্বু, আমরা তিনজন চাইছিলাম আমাদের ওই যে নতুন বাজার একটা জায়গা কিনেছিলে না, ওইখানে একটা সুপার শপিং মল দিতাম, সব কিছু থাকতো। ভালো বুদ্ধি তো, কাজ শুরু কর। সাহায্য লাগলে আমাকে বলবি, আমি করবনি। কি রড দিব, এটা যদি একটু বলে দিতা। আমি তোকে একজন ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে দিচ্ছি, ওনার সাথে কথা বলে নে। আচ্ছা। আব্বুর থেকে নাম্বারটা নিয়ে চলে আসলাম। বাহিরে কথা বলতে বলতে কখন যে চলে এসেছি চায়ের দোকানের সামনে খেয়ালই নেই। যাক, এসে যখন পড়েছি চাটা খেয়েই যাই। চা খাওয়া শেষ করে চলে আসলাম বাসায়। বিকেলে ইঞ্জিনিয়ার লোকটার সাথে কথা বলে তার দোকানে চলে আসলাম। সব কিছু ফাইনাল করে চলে আসলাম বাসায়। রাতে খাবার খেয়ে শুয়ে আছি। এমন সময় মায়া আপু আসলো আর বলল, মেঘ, আসতে পারি? আপু আসো। তোকে তো সারাদিন খুঁজেই পাওয়া যায় না, কোথায় থাকিস সারাদিন? এই তো কাজ করি, ওইখানেই সময় দিতে হয়। ও আচ্ছা, এখন কি ঘুমাবি নাকি? না, একটা কাজ আছে কম্পিউটারের। কেন, কিছু বলবা? এই কম্পিউটারের ভেতরে কি যে আছে এটা ধরতেই তুই রেগে যাস। এটা বলা যাবে না কি আছে। কম্পিউটারে কাজ করতে লাগলাম আর কথা বলতেছি। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। আপু দেখো তো কে ফোন দিয়েছে। মেঘলা নাম দিয়ে সেভ করা কে এটা? দাও আমার কাছে। হ্যালো মেঘলা, বলো। কি করো এখন?
কি আর করব, বসে আছি আর কাজ করতেছি কম্পিউটারে। ও আচ্ছা, রাতের খাবার খাইছো? তুমি খাইছো? খাইছি। কালকে কি দেখা করতে পারবে? কখন দেখা করতে হবে বলো? এই তো বিকেল 5টায় তোমাদের বাড়ির কিছুটা দূরে একটা পার্ক আছে না, ওইখানে থেকো। আচ্ছা রাখি, কাল কথা হবে। আচ্ছা ঠিক আছে। আমি ফোনটা রেখে দিলাম। মায়া আপু বলল, কিরে, মেয়েটা কে ছিল? কে আর হবে, আমার পরিচিত হয়। কেন? এমনি, কালকে আমাকে ঘুরতে নিয়ে যাবি। আচ্ছা, বিকেল 5টায় রেডি হয়ে থাইকো, নিয়ে যাব একটা জায়গায়। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে থাকবো নে। মায়া আপু চলে গেল। আমি আর দেরি না করে কাজটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকাল 9টায়, মায়া আপুর ডাকে। এই মেঘ, ওঠ, সকাল হয়েছে তো। আপু উঠতেছি, এই বলে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে এসে দেখি মায়া আপু আমার ফোন টিপতেছে। কি দেখো আপু? হ্যাকার কিং কে রে? কেন, তুমি জানো না এই জগতের রাজা হ্যাকার কিং? তা তো বুঝলাম, তিনি কি কাজ করে যে তাকে সবাই রাজা বলে? সকল ব্যাংকের টাকা সেফড রাখে, তাই তাকে বলা হয় হ্যাকার কিং। ও আচ্ছা। আমি আর আপু চলে আসলাম নিচে, খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় ইঞ্জিনিয়ার ভাইয়ের ফোন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। সব কিছু রেডি আছে, আপনি বললে কাজ শুরু করে দিতে পারি। আপনার কাজ আপনি করেন, সমস্যা নাই। আমি কালকে গিয়ে দেখে আসব। ঠিক আছে ভাই। আবু, ওনাদের কাজ শুরু করে দিয়েছে, কোনো সমস্যা থাকলে বলো। না, জায়গার কোনো সমস্যা নাই, কাজ নিশ্চিন্তে করতে পারবে। আচ্ছা, আব্বুর সাথে কথা বলে চলে আসলাম বাহিরে। সৌরভকে ফোন দিলাম। হ্যালো সৌরভ, কই রে তুই? এই তো দোকানে বসে আছি, তুই কোথায়? আমি আসতেছি। নয়ন কি তোর সাথে নাকি? না, ওর গার্লফ্রেন্ড রিয়াকে নিয়ে ঘুরতে গেছে। ও আচ্ছা, ভালোই তো। তা তুই যাস নাই? না রে, আর আমার নেই যাওয়ার মতো থাকতে, প্রতিদিন ওই যাইতাম। কথা বলতে বলতে চায়ের দোকানে চলে আসলাম। সৌরভ, বাইকে ওঠ, নদীর পাড়ে যাব। ঠিক আছে চল। আমি আর সৌরভ চলে আসলাম নদীর পাড়ে। এসে দেখি নয়ন আর নিয়া এইখানে বসে আছে। কি রে শালা, আমাদের একলা রেখে গার্লফ্রেন্ড নিয়ে এইখানে একা একা বসে বাদাম খাচ্ছিস? হ্যাঁ বস এইখানে? না, থাক তোরা, আমি আর সৌরভ অন্যদিকে চলে যাই। তোদের বলছি এইখানে বসতে, অন্যদিকে যাবি কেন? আমরা কি তোর পর নাকি যে অন্যদিকে যাবি? না, তোরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমরা তোদের মাঝে থেকে তোদের ডিস্টার্ব করব, এটা কি হয় বল? ভাইয়া, আপনি ভুল ভাবতেছেন। আপনারা এসেছেন, আমরা আরো খুশি হয়েছি। আর আমরা এখানে এসেছি আরো অনেক আগে। এখানে এখনই চলে যাইতাম, আপনারা এসেছেন তাই আর যাই নাই। আমরা সবাই বসে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দেওয়া শেষ করে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই মেঘলা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? আমার বাসায় যাচ্ছি। আপনাকে না বলা হয়েছে এই বাসায় থাকতে? আপনি আপনার বাসায় যাবেন কেন? সামনের মাসে আসবো এই বাসায়, তাই এই মাসে আসি নাই। ও, মেঘলা চলে গেল। আমিও চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম বিকেলে মেঘলার সাথে দেখা করতে যাব বলে। দুপুরে খাবার খেয়ে শুয়ে আছি, কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। বিকেলে মায়া আপুর ডাকে ঘুম ভাঙল। এই মেঘ, ওঠ, বিকাল তো হয়ে গেছে, যাবি কখন? এই তো এখনই যাব। এই বলে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে চলে আসলাম পার্কে। এসে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে। মায়া আপু, এই হচ্ছে মেঘলা। আর মেঘলা, এটা হচ্ছে আমার চাচাতো বোন মায়া। কেমন আছো মায়া আপু? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, চলো ওইখানে গিয়ে বসি। ঠিক আছে চলো। তোমরা যাও, আমি বাদাম নিয়ে আসতেছে। আচ্ছা যা। বাদাম কিনে চলে আসলাম মেঘলাদের কাছে। এসে দেখি একটা ছেলে ওদের ডিস্টার্ব করতেছে।
কিরে, ওদের ডিস্টার্ব করছিস কেন? আমি ডিস্টার্ব করতেছি তাতে তোর কি? ছেলেটার কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। ওদের দুই গালে দুইটা কষে চড় মারলাম। ছেলেটা বলল, তুই আমাকে মেরেছিস না, এটার শাস্তি পাবি। একটু ওয়েট কর এখানে। আরে যা যা, আমি এইখানেই আছি। তোর কোন বাপকে নিয়ে আসবি, নিয়ে আয়। ছেলেটা চলে গেল। এই নাও তোমাদের বাদাম। শুধু শুধু ছেলেটার সাথে ঝগড়া করতে গেলে কেন? এখন যদি ওরা তোমাকে মারতে আসে? হাসুক, সমস্যা নাই, দেখি কাকে নিয়ে আসে। আমরা বসে বসে বাদাম খাচ্ছি। কিছুক্ষণ পর ছেলেটা আরো 15 জন ছেলে নিয়ে আসলো আর বলল, এই তোরা এটাকে মেরে হাড্ডিগুড্ডি ভেঙে ফেল। ওরা সামনে আসতেই আমি ওদের কুংফু ক্যালানি দিয়ে মাটিতে শুয়ে দিলাম। আমি একা পারবো না বলে মেঘলাও দেখি ওদের সাথে মারামারি করতে লাগলো। আমি মেঘলার মারামারি দেখে অবাক, কারণ একটা মেয়ে শাড়ি পরে কি করে যে পিটাচ্ছে। সবগুলোকে মেরে মাটিতে শুয়ে দিলাম। কিরে, তুই না বলেছিলি আমার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলতে? এখন দেখ, তোর ছেলেপেলেরাই মাটিতে শুয়ে আছে। কি করবি কর গিয়ে। তোকে দেখে নিব, এই বলে দিলাম। আমি আবার আসবো, দেখে নিস। যা আসিস। ওরা চলে গেল। আমি মায়া আপু আর মেঘলা বসে আছি। মেঘলা, তুমিও কি মারামারি করতে পারো? আমি মার্শাল আর্ট শিখেছি। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। 7টা বেজে গেছে, এখন চলো বাসায় চলে যাই। ঠিক আছে, চল। আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে মেঘ, তোর কপাল থেকে রক্ত পড়ছে কেন? এমনিই হয়তো। মায়া, যাও ওর কপালে ব্যান্ডেজ করে দাও। আরে আম্মু, এত চিন্তা করতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। এই বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। রাতে বিছানায় শুয়ে আছি, এমন সময় ফোনটা বাজতে লাগলো। তাকিয়ে দেখি সৌরভ ফোন দিয়েছে। হ্যালো সৌরভ, বল। কিরে, তোকে না ফসলার লোকেরা মারতে এসেছিল? সবগুলোকে পিটিয়ে মাটির সাথে একদম শুইয়ে দিয়েছি। আর তুই জানলে কি করে যে ফয়সালের লোকেরা আমাকে মারতে এসেছিল? এই তো চায়ের দোকানে গিয়েছিলাম, ওইখানে একটা ছেলে বলেছে আমাকে। ও, কালকে স্কুলে যাবি না? দূর, আর স্কুল বলাটা বাদ দিবি। আমরা কি এখনো ছোট আছি নাকি তুই কলেজকে স্কুল বলিস আর স্কুলকে কলেজ বলিস? মামা জানি না রে, আমার পেস লেগে যায় বারবার। আর কালকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, করতে হবে গিয়ে। কালকে যেতে পারবো না রে, তুই যাস, না হয় নয়নকে পাঠিয়ে দিস। আমাকে একটু বনানীতে যেতে হবে। কখন যাবি কালকে? এই তো সকালের নাস্তা করেই বেরিয়ে যাব। তুই যাবি নাকি? যাব, ফোন দিস একটা। আচ্ছা। আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। এই মেঘ, ওঠ, সকাল হয়েছে তো। তুই মেঘলাকে বনানীতে যাবি? আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তাড়াতাড়ি আয়, তোর আব্বুও বসে আছে খাবার খাওয়ার জন্য। খাবার খেয়ে চলে আসলাম বাইরে। গাড়িতে উঠতেই সৌরভের কথা মনে হলো, তাই ফোন দিলাম সৌরভকে। কিরে, কই আছিস? এই তো বেরিয়ে পড়েছি, নয়নও যাবে আমাদের সাথে। ও, তাকে নিয়ে আয়, আমি তোদের জন্য ওয়েট করতেছি। আচ্ছা, তুই 10 মিনিট ওয়েট কর, আমি আসতেছি। আমি গাড়ির সাথে হেলাম দিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় মায়া আপু আসলো আর বলল, মেঘ, কোথায় যাইতেছিস? বনানীতে যাব। কিছু আনতে হবে নাকি তোমার জন্য? আমিও যাব তোর সাথে। না, তুমি যেতে পারবে না। আমরা 3 জন ছেলের মধ্যে তুমি একা মেয়ে যাবে, এটা কি করে হয়? আমি তোর সামনের সিটে বসবো, তোর সাথে তাহলে আর কিসের সমস্যা? অনেক সমস্যা আছে। আমরা ওইখানে কাজ করতে যাব, খাইতে না। কাজ করলে করবি, আমি আর একটা ফ্রেন্ডের বাসায় যাব, তখন তোরা চলে আসবি। ফোন দিলি, আমি না হয় চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও রেডি হয়ে আসো। 10 মিনিটের মধ্যে কিন্তু আসবা, ওরা চলে আসবে। ঠিক আছে। কিছুক্ষণ পর মায়া আপু একটা কালো বোরকা পরে আসলো। কিরে, ওরা আসে নাই এখনো? আমরা চলে এসেছি, আর বলতে হবে না। আপু, ও কি যাবে না নাকি আমাদের সাথে?
গেলে কি কোনো সমস্যা হবে নাকি? না, সমস্যা হবে না, আরো ভালো হবে, মনে মনে বললাম। কি বললে না কি? না, বলছি সমস্যা হবে না, চলেন। আমরা সবাই চলে আসলাম বনানীতে। 2 ঘন্টা লেগেছে বনানীতে আসতে। আপু, তোমার বান্ধবীর বাসা কোথায়? 3 থেকে 5 নাম্বার রোডে। আমি আপুকে তার বান্ধবীর বাসায় নামিয়ে দিয়ে চলে আসলাম আমাদের কাজের ওইখানে। কথাবার্তা বলে সবকিছু ঠিক করে নিলাম। 7 তলা বানানো হবে এবং নিচতলায় থাকবে সবজি, আরও অনেক কিছু। দেখতে দেখতে কেটে গেল 4টি বছর। এখন আমাদের সব কিছু আছে। শপিং মলটাও বিখ্যাত হয়ে গিয়েছে। রাতে বিছানায় শুয়ে আছি, এমন সময় মেঘলার ফোন। কি করো? এই তো শুয়ে আছি, তুমি কি করো? আমিও শুয়ে আছি। তোমাকে একটা কথা বলবো ভাবছি, অনেকদিন ধরেই, কিন্তু বলা হয়ে উঠতেছে না। কি কথা বলবা বলো। আসলে কিভাবে যে বলি। বলে ফেলো, সমস্যা নাই। কালকে বিকেলে দেখা করতে পারবে? কখন আসতে হবে? 5টায় আসলেই হবে, ওই পার্কের যেখানে আমরা দেখা করতাম। ঠিক আছে। মেঘলার সাথে আরও অনেকক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। মেঘ, এখন তো ওঠ, আর তোকে এইভাবে প্রতিদিন ডেকে ডেকে উঠাতে পারবো না আমি। তোকে একটা বিয়ে করিয়ে দিতে হবে। ঘুম ঘুম চোখেই বললাম, আম্মু, আমি তো আগেই বলেছি এখনো আমি ছোট, কারোর পাঠার বলি হতে পারবো না। তোকে পাঠার বলি হতেই হবে, এই বলে রাখলাম। আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি সৌরভ বসে আছে। কিরে, তুই এত সকালে? কয়টা বাজে ঘড়ির দিকে তাকিয়ে দেখো তো। আমাকে আসতে বলে তুই নিজেই ঘুমিয়ে থাকিস। সরি রে, চল খাওয়া দাওয়া করে নেই, এরপর বনানীতে যাব। আচ্ছা চল। আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম বনানীতে। সব কাজ ঠিক মতোই চলছে। ও, আরেকটা কথা বলা হয় না আপনাদেরকে, নয়নের কিন্তু বিয়ে হয়ে গিয়েছে। মামা, এখানে যে চলে এসেছি, চল নয়নের সাথে দেখা করে যাই। চল। নয়ন তো অকালেই বলির পাঠা হয়ে গেছে, আমরা 2 জন বাকি রয়েছি। আমিও যাব, আর কয়েকটা দিন রয়েছে। না বলিস, তুই বিয়ে করবি আর আমি কিছুই জানি না? তোকে জানাই নাই, তাই জানিস না, এখন তো জেনেছিস। তা মামা, মেয়েটা কে রে যে তোকে পছন্দ করেছে? মেয়েটা হচ্ছে তোর চাচাতো বোন মায়া। কি বলিস এই সব? তলে তলে এত দূর চলে গেলি আর আমি কিছুই জানি না? মামা, সব তো তুই সেটেল করে দিয়েছিলি, আমি শুধু আই লাভ ইউ বলেছিলাম। তার মানে গাড়িতে ওই দিন আমি ঘুমিয়ে যাবার পর তোরা 2 জন কথা বলেছিলে? আমাদের ব্যাপারটা নয়নও জানে। চল আজকে শালার বাসায় গিয়ে এরপর ওকে পিটিয়ে জিজ্ঞেস করব আমাকে বললো না কেন। আরে ভাই, রাগ করিস না, বিয়ে তো খেতেই পারবি। কবে বিয়ে তোদের? সামনের সপ্তাহে বিয়ে। ও, ভালোই হলো, বিয়েটা তো খেতে পারবো। তোকে দাওয়াত দিলে তো তুই খাবি? তুই না দিলে কি হবে, মায়া আপু তো আছে, আমাকে তো দাওয়াত দিবেই। মামা, ও দিবে না তোকে দাওয়াত, তুই মনে রাখিস। ঠিক আছে, মনে থাকবে। আমরা চলে আসলাম নয়নের বাসায়। কলিং বেল দিতেই নীলা এসে দরজা খুলে দিল। ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি, ভিতরে আসেন। নয়ন কোথায়? ওকে একটু ডাক দেন তো। উনি গোসল করতেছে। এই সময় গোসল করতেছে মানে? মানে কি, গোসল করা যাবে না নাকি? আমি তো বলি নাই যে গোসল করা যাবে না, গোসল করা যাবে, কিন্তু এই সময় গোসল করে তো বিবাহিতরা, আর আপনারা তো বিবাহিত। কুছ কুছ হোতা হে ক্যা? আমি গেলাম, কি খাবেন বলেন? কিছু খাবো না, খেয়ে এসেছি। নীলা ভাবি লজ্জা পেয়ে চলে গেল। আমি আর সৌরভ বসে আছি সোফায়। কিছুক্ষণ পর নয়ন আসলো। কিরে, তোরা এই সময়? আমাকে বলে আসতে পারতি, কিছু রান্না করতে বলতাম। আমরা কিছু খাবো না। তা শপিং মল ঠিকঠাক চলছে তো?
সব ঠিকঠাক চলছে। শপিং মলে একটা ব্যাংক বসাতে চাচ্ছিলাম, তুই কি বলিস? জায়গা থাকলে বসিয়ে দে। চল শপিং মলে যাব একটু। নয়ন, এই নে আমার বিয়ের কার্ড। কার সাথে বিয়ে হয়েছে তোর, আমাকে জানালিও না? শালা, আমি তো জানি না, তোকে জানাবো কোন সময়। মায়া আপুর সাথে? তাহলে তোরা অবশেষে সেটেল হয়েই গেলি। রে, চল এখন। নীলা, কিছু আনতে হবে নাকি? আইসক্রিম আর কিছু সবজি নিয়ে আইসো। আমরা চলে আসলাম গাড়িতে, ড্রাইভ করতেছি আর কথা বলতেছি। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম শপিং মলে। শপিং মলটা পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে নয়নকে দায়িত্ব দিয়ে, আরও সিকিউরিটি রেখেছে। গাড়ি আছে শপিং মলে। সৌরভ, মেঘ, তোদের একটা কথা বলা হয় নাই। কি কথা বল। NSM নামে একটা শপিং মল পেজ খুলেছি, ওইখান থেকে অর্ডার দিলেই আমাদের গাড়ি নিয়ে পৌঁছে দিয়ে আসে। খুব ভালো করেছিস। এখন কি আরেকটা শপিং মল খুলবো নাকি? আর খুলতে হবে না, এইটা ঠিকঠাক মতো চললেই ইনশাআল্লাহ ভালো একটা পেমেন্ট পাবো। আমরা ঘোরাঘুরি করে চলে আসলাম নয়নের বাসায়। ভাবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। দেখতে দেখতে সৌরভের বিয়ের দিন চলে আসলো। রাতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে সবাই ঘুমাতে চলে আসলাম। সকালে নয়নের ডাকে ঘুম ভাঙল। এই বেটা, আর কত ঘুমাবি? এখন তো উঠ, সেই কখন সকাল হয়েছে। আবার বিয়ে বাড়িতে যেতে হবে না? উঠতেছি, তোরা যা। সৌরভ বাহিরে দাঁড়িয়ে আছে, আমরা সবাই একসাথে গোসল করব তাই। আমি উঠে নয়নের সাথে চলে আসলাম নিচে। গোসলের জন্য একটা জায়গা করে রেখেছে। সৌরভ, তোদের না সুইমিং পুল আছে? চল সুইমিং পুল থেকে গোসল করে আসি। রে, এটা আরো বেশি মজা হবে। আমরা চলে আসলাম সুইমিং পুলে। এসে দেখি এইখানে মেয়েরা গোসল করতেছে। এই যে আপুরা, আপনারা একটু নিচে চলে যান, আমরা গোসল করে চলে যাব। আমরা এখন কোথায় যাব? আমরা তো প্রায় ভিজে গেছি। তা আপনারা এই দিকে গোসল করেন, আমরা ওই দিকে গোসল করি। এ পড়ে আমাদের ভয় দেখাইতে যান এখান থেকে। আমরা ওদের কথাই শুনলাম না, গোসল করে চলে আসলাম নিচে। সৌরভকে রেডি করিয়ে চলে আসলাম বিয়ে বাড়িতে। গেটে এসে দেখি মেঘলা আছে। কি ব্যাপার, ও এইখানে কেন? মেঘলা বলল, 20,000 টাকা চাই, টাকা না দিলে বউ নাই। তাহলে আমরা বর নিয়ে চলে যাই। চলে যান, সমস্যা নেই। আমরা যেই চলে যেতে যাব তখন মেঘলা বলল, এই আপনারা কই যান? এখানে দাঁড়ান। বলেন কি বলবেন। কত দিবেন বলেন? 5,000 টাকার উপরে দিতে পারবো না 1 টাকাও। আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা দেন। আমি টাকাগুলো দিয়ে দিলাম। টাকা দিয়ে ভেতরে চলে আসলাম। আমাদের আসনে যেয়ে বসতেই বড় একটা প্লেটে করে আমাদের খাবার দিয়ে গেল। এবার খা যত পারিস, দিয়ে তো গেল। তা তো খাবই। এই দেখো, ইনো নিয়ে এসেছি যাতে আরো বেশি করে খেতে পারি। ইনো এনে গ্যাস্ট্রিক ট্যাবলেট নিয়ে আইতি আরো ভালো হতো। এখন চুপ, আগে খা। আমরা খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। কিছুক্ষণ পর কাজী এসে বিয়েটা করিয়ে দিয়ে চলে গেল। সকল নিয়ম কানুন মেনে বিয়েটা হয়ে গেল। রাতে বাসায় চলে আসলাম। ছাদে বসে আছি, তখন নয়ন বলল, মামা, এইটা নিয়ে যা, খুব ভালো হবে। এনে এইটাও নিয়ে যা, এটা ভাবিকে দিস। সালা, তোর চাচাতো বোন আর এখন ভাবি ডাকিস? আমি তো ভাবি ডাকতেছে। যাই রে, তোর ভাবি ফোন দিতেছে বারবার। আচ্ছা যা। সৌরভ চলে গেল। আমরা বসে আছি। এই নয়ন, তুইও চলে যা, নীলা ভাবি বাসায় একা আছে হয়তো। তুই যাবি না? না রে, আমি কালকে যাব। এই নে গাড়ির চাবি, কালকে গিয়ে নিয়ে আসবো না আমি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম রে। নয়নও চলে গেল। আমি ছাদে বসে আছি। কেন জানি ভালো লাগছে না। সবাই সেটেল হয়ে গিয়েছে আর আমি একাই রয়ে গেলাম। পকেটের ফোনটা বাজতেছে, দেখি আব্বুর ফোন। হ্যালো আব্বু। মেঘ, বাসায় চলে যা, বাসায় কেউ নেই। আচ্ছা আব্বু। আমি বাসায় চলে আসলাম। দরজা দেখে
ভিতর থেকে লক করা। কলিং বেল দিতেই মেঘলা এসে দরজা খুলে দিল। মেঘলা, তুমি এইখানে কেন? তো কোথায় থাকবো? আমি তো তোমাদের বাসায় কাজে মেয়ে। কি বলতেছো এইসব? আমি তো কিছুই বুঝতেছি না। বোরখা পরে আমিই কাজ করি। ও, এখন বুঝতে পারছি। গলার স্বরটা এত চেনা চেনা লাগে কেন। ভেতরে আসো। আমি ভিতরে চলে গেলাম। ফ্রেশ হয়ে বসে আছি। এমন সময় মেঘলা আসলো, বলল, আসতে পারি? আসো। কিছু বলবা? ঘুম আসছে না, গল্প করতে আসলাম। আচ্ছা, ওই দিন তো পার্কে যেতে পারে নাই, কি জানি বলবে বলছিলে? আমি তোমাকে অনেক ভালোবাসি মেয়ে। এই 4 বছরে আমি তোমাকে এবং তোমার পরিবারকে অনেক ভালোবেসে ফেলেছি। সত্যি বলতেছ নাকি মিথ্যা বলতেছ? সত্যি বলতেছি আমি। তুমি কি আমাকে ভালোবাসো না? আমি একটু বাহানা করে বললাম, আসলে মেঘলা, তোমার উপর আমার কোনো ফিলিংস কাজ করে না, তাই আমি সরি, আমি পারবো না তোমাকে ভালোবাসতে। সত্যি আমার উপরে কোনো ফিলিংস কাজ করে না তোমার? না, কাজ করে না। তাহলে আমি এতদিন কাকে ভালোবেসেছি? এতদিন কাকে নিয়ে স্বপ্ন দেখেছি? এই বলে মেঘলা কান্না করতে করতে যেই না চলে যেতে যাবে, আমি মেঘলাকে টান দিয়ে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম আর বললাম, আরে পাগলি, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। আমি তো দেখতে চাইছিলাম যে তুমি কি করো আমার জন্য। তুমি এমন কেন? আমাকে না কাঁদালে বুঝে হতো না? সরি, আর কাঁদাবো না। এই বলে মেঘলাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। কি করবে এখন আমাকে এইভাবে যে বিছানায় শুয়ে দিলে? আদর করব এখন, তোমাকে করতে দিবা? এসব এখন না, বিয়ের পরে সব। এখন আমি কিছুই দিতে পারবো না তোমাকে। তাই নাকি? আমি তো নিতে চাই তোমার কাছ থেকে অনেক কিছুই। কি নিবে আমার কাছ থেকে? আর কি বা নেওয়ার আছে? থাক, বিয়ের পরই করব, এখন ঘুমাও। আমি আমার রুমে যাই, তুমি ঘুমাও এখানে। না, তুমি আমার সাথে ঘুমাবে, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। আমি মেঘলাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো চিৎকারের শব্দে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। মেঘলা, আমি তোমার কাছে এটা আশা করি নাই কখনো। আসলে আন্টি। আম্মু, আমি তোমাকে সব বলতেছি, তুমি নিচে যাও। মেঘলা, যাও ফ্রেশ হয়ে রান্না করো গিয়ে। ঠিক আছে। মেঘলা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। দেখি আম্মু আর আব্বু সোফায় বসে আছে। আম্মু, এটা তোমার বৌমা। মানে কি? আমি তোর কোনো কথাই বুঝতেছি না। আম্মু, আমি এই মেয়েটাকে খুব ভালোবাসি। আমি জানি মেয়েটাও তোমাদের খুব পছন্দ হয়েছে। আমি ভেবেছিলাম মেয়েটার সাথে তোর বিয়ে দিব, কিন্তু এর আগেই তোরা এইভাবে ঘুমাবি? আম্মু, ও ঘুমাতে চাইছিল না আমার সাথে, আমি জোর করে নিয়ে ঘুমিয়েছি। যাক, ভালো হয়েছে। তো কবে বিয়ে করবি? সবাই তো বিয়ে করে ফেলেছে। তোমরা যেই দিন আমাদের বিয়ে দাও সেই দিনই বিয়ে করব। ওর তো বাবা জেলে আছে, আর 3টা মাস রয়েছে, এরপর ছাড়া পাবে, তাই না? হ্যাঁ আম্মু, তুমি এইসব জানলে কি করে? তোর আব্বু সব বলেছে আমাকে। ও আচ্ছা। আম্মু, আমি একটু থানায় যাব, দেখি এখন ছুটি আনতে পারি কিনা। আচ্ছা, খাবার খেয়ে যাস। আমি খাবার খেয়ে চলে আসলাম থানায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মেঘ, তুমি হঠাৎ থানায় এলে যে? আঙ্কেল, আমি চাচ্ছিলাম মেঘলার আব্বুকে ছাড়িয়ে নিতে। আর তো 3 মাস রয়েছে, এখন কি করে ছাড়ি বলো তো? আদালত থেকে যদি সুপারি না দেয় ছাড়ার। আজকে তো রবিবার, আমি আজকে আদালতে যাব, দেখি কি বলে উনি। ঠিক আছে, তো চলো এখন আমার সাথে। আমি চলে আসলাম আদালতে। এসে দেখি জজ সাহেব চলে এসেছেন। জজ সাহেবের সাথে কথা বলে মেঘলার আব্বুকে ছাড়িয়ে নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই আব্বু এসে দরজা খুলে দিল। মেঘ, এসেছিস? হ্যাঁ আম্মু। মেঘলার আব্বুকে নিয়ে ঘরে চলে আসলাম। মেঘলা তার আব্বুকে দেখে জড়িয়ে ধরে বলল, আব্বু কেমন আছো তুমি?
ভালো আছি মা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। বিয়াই আসেন, ফ্রেশ হন, আমার সাথে খাওয়া দাওয়া করে নেন, পরে না হয় বাকি কথা বলা যাবে। বিয়াই মানে বুঝলাম না। আগে ফ্রেশ হয়ে নেন, পরে না হয় সব বলতেছি। মেঘলার আব্বুকে নিয়ে চলে গেল। আমি বসে আছি সোফায়। এই নাও শরবত। শরবত খেয়ে মেঘলার দিকে তাকিয়ে দেখি মেঘলা অনেক খুশি, কারণ আজ তার বাবা এসেছে জেল থেকে। মেঘলা সব কিছু রান্না করেছে তো? রান্না হয়ে গেছে। তুমি কি এখন খাবে নাকি সবার সাথে খাবে? সবার সাথেই খাই, সবার সাথে খাওয়ার মজাই আলাদা। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। সবাই খাবার টেবিলে বসে অপেক্ষা করতেছে আমার জন্য। খাবার খেতে খেতে আব্বু বলল, বিয়াই সাহেব, আমি আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিব, আপনি যদি অনুমতি দেন। আমার মেয়ে যেইখানে সুখে থাকবে ওইখানে আমার মেয়ের বিয়ে দেব। আলহামদুলিল্লাহ, তাহলে বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। এই মাসের 1 তারিখে বিয়ের ডেটটা ফেললে কেমন হয়? ভালো হয়। আর তোর রয়েছে 8 দিন। আমার তো অর্থ সম্পত্তি কিছু নেই যে আপনার ছেলেকে দেব। আমরা অত সম্পত্তি কিছুই চাই না, আমরা শুধু আপনার মেয়েকেই চাই। আর আমার যে সম্পত্তি আছে তা আমার ছেলে সারা জীবন বসে খেলেও চলে যাবে। আর ওরও তো একটা বড় শপিং মল আছে বনানীতে। ও আচ্ছা। আব্বু, আমি বাহির থেকে আসতেছি। এখন কাজ আছে, পরে যাস। বাইরে কিছু কথা আছে তোর সাথে। বলো, কি বলবে? ডেকোরেশন, বাড়ি সাজানো আর যা কিছু আছে সবাইকে বল যে কালকে এসে বাড়িটা সাজিয়ে দিতে। ঠিক আছে। আর শপিং কোথায় থেকে করবা? তোর শপিং মল থেকে শপিং করবো, কোনো অসুবিধা আছে নাকি? না, কোনো অসুবিধা নেই। দেখতে দেখতে সব কিছু রেডি করা হয়ে গেল। কার্ড ছাপানো, বিয়ের কেনাকাটা করা, ইত্যাদি ইত্যাদি। দেখতে দেখতে 6টা দিন কেটে গেল। আজকে আমার গায়ে হলুদ, সবাই মজা করতেছে। গায়ে হলুদ শেষ হতেই সবাই গিয়ে ঘুমিয়ে পড়ল, আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে মেঘলার ডাকে ঘুম ভাঙল। এই ওঠো, সকাল হয়েছে তো, আব্বু ডাকতেছে তোমাকে। আজকে যে আমাদের বিয়ে, বোঝাই যাচ্ছে না যে বিয়ে হবে আজকে। দেখতে দেখতে বিয়েটাও হয়ে গেল। রাতে ছাদে বসে আছি আমি, সৌরভ, নয়ন। এমন সময় নীলা আর মায়া আপু আসলো, বলল, মেঘ, বিয়ে তো করে ফেললি, 12টা তো বাজে, এখনো যাস না বাসর ঘরে? এত আগে গিয়ে কি করব, আরো পরে যাই তোমাদের সাথে গল্প করে। আরে এক্ষুনি যা, ভাবির সাথে গল্প করবি, আমাদের সাথে করতে হবে না। আমি চলে আসলাম বাসর ঘরের সামনে। এসে দেখি কেউ নেই। কি ব্যাপার? সৌরভ আর নয়নের বিয়েতে তো ছিল। যেই দরজাটা খুলতে যাব, দরজায় দেখি বড় করে লেখা 10,000 টাকা দিয়ে পরে ঘরের ভিতরে ঢুকো। আমি টাকাগুলো রেখে ঘরের ভিতরে ঢুকে গেলাম। খাটের কাছে যেতেই দেখি মেঘলা এসে সালাম করলো। আমি মেঘলাকে জড়িয়ে ধরলাম। এই ছাড়ো, এখন নামাজ পড়বে না? পড়বো তো। তোমার অজু আছে? আছে। আমরা দুইজন 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। মেঘলা খাটে গিয়ে বসে পড়ল, আমিও চলে আসলাম খাটে। এই নাও, এই দুধটা অর্ধেক খেয়ে বাকিটা আমাকে দাও। আমি দুধটা খেয়ে বাকিটা দিয়ে দিলাম মেঘলাকে। দুধ খাওয়া শেষ হতেই মেঘলা আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি মেঘলার ইশারায় বুঝতে পারলাম, আর আস্তে আস্তে মেঘলার ঠোঁট জোড়া আবার ঠোঁট লাগিয়ে দিলাম। বাকিটা ইতিহাস। সকালে মেঘলার ডাকে ঘুম ভাঙল। এই ওঠো, সকাল হয়ে গেছে তো, আম্মু সেই সকালে ডেকে গেছে আমাদের, তুমি এখনো ঘুমাচ্ছ? তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে, উঠে ফ্রেশ হয়ে নিচে আস, আমি গেলাম। মেঘলা চলে গেল, আমিও ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি মায়া আপু, আব্বু, আম্মু আর মেঘলা বসে বসে চা খাচ্ছে। আমি গিয়ে মায়া আপুর পাশে বসতেই মায়া আপু কানে কানে বলল, কি রে মেঘ, বাসর রাত কেমন হয়েছে আমাদের বলবি না? বাসর ঘরটা কিন্তু আমি সাজিয়েছি। খুব ভালো হয়েছে। আমরা বসে বসে কথা বলতেছি, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। মেঘলা, যাও তো গিয়ে দেখো তো কে এসেছে। যাচ্ছি।
মেঘলা দরজা খুলতেই এসআই দৌড়ে আমার কাছে এসে বলল, ম্যাক, তুমি এখনই তোমার রুমে চলো। ঢাকা শহরের এতগুলো ব্যাংক আছে, সবগুলো হ্যাক হয়ে গেছে গতকাল রাতে। কি বলছেন এইসব? কালকেই তো আমি দেখেছি সব ঠিক আছে, হঠাৎ করে এমন হলো কি করে? চলেন তো দেখি। এই বলে চলে আসলাম আমার রুমে। কম্পিউটারে বসতেই দেখি পুরো কম্পিউটার সাদা হয়ে গিয়েছে। আঙ্কেল, আমার কম্পিউটারে তো আবার দেওয়া ভাইরাসকে যেন দিয়েছে। এখন কি হবে? ওইখান থেকে হুমকি দিয়েছে যে আজকের ভিতরে পুরো বাংলাদেশের সকল ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলবে। তুমি কিছু একটা করো। আমি ভাবতে লাগলাম কি করা যায়। হঠাৎ মনে পড়ল মেঘলার আব্বুর কথা। আপনি এইখানে বসেন, আমি আসতেছি। তুমি এখন আবার কোথায় যাচ্ছ? বসেন, আসতেছি। এই বলে চলে আসলাম মেঘলার আব্বুর রুমে। আব্বু, আসতে পারি? মেঘ আসো। কোনো প্রয়োজন নাকি? আপনি একটু আমার সাথে চলেন আমার রুমে। বাংলাদেশের সকল ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে, আমাকে সাহায্য করতে হবে আপনার। ঠিক আছে, তা করতে পারবো, কিন্তু আমার তো কম্পিউটার নেই যে আমার অ্যাক্সেস কম্পিউটারে সেট করব। আমার কম্পিউটার আছে, আমার কম্পিউটারে সেট করতে পারবেন? ঠিক আছে, চলো তাহলে। এই বলে আব্বুকে নিয়ে চলে আসলাম আমার রুমে। কম্পিউটারের সামনে বসিয়ে বললাম, এই নেন, আপনার অ্যাক্সেস কম্পিউটারে আনেন, আমি দেখতেছি এইটা ঠিক করা যায় কিনা। ঠিক আছে, তাই এসআই কেমন আছো? ভালো আছি, কিন্তু ভালো থেকেও ভালো নাই বলতে হচ্ছে। এত চিন্তা করলে হবে নাকি? এত চিন্তা করতে হবে না, একটু বসো। আমি সব কিছু এখনই ফিরিয়ে এনে দিতেছি। আর আমি একটু প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই, সেই ব্যবস্থা তুমি করে দিবে, কথা দাও। ঠিক আছে, আমি সকল কাজ করে দিব। এখন তো তুমি এইটা ঠিক করো। আমি আর আব্বু ঠিক করতে লাগলাম। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো, কিন্তু এখনো ঠিক করতে পারছি না। প্রায় 7 ঘন্টা এক্সেস করার পর সব কিছু ঠিক হলো। আঙ্কেল, সব কিছু ঠিক আছে? সবার টাকা সবার ব্যাংকে চলে গেছে, আর কোনো চিন্তা করতে হবে না। আর এই কাজটা করেছে ইন্ডিয়ান মাফিয়ার ছেলে ফরহাদ। ফারাদের বাচ্চাকে আমি কিছুতেই বাঁচতে দিব না। ওর এমন অবস্থা করব যাতে ওর কোনোদিন বাংলাদেশের টাকার উপর চোখ না ফেলতে পারে। আঙ্কেল, চলেন, এখন খাবার খেয়ে নেন। আর সকাল তো মনে হয় কিছু খান নাই। না, ব্যাংক থেকে ফোন আসার পর ওই চলে এসেছি তোমার কাছে। আমরা কথা বলতে বলতে নিচে চলে আসলাম। খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় মেঘলার আব্বু বলল, বিয়াই, ওদের তো বিয়ে হয়ে গেছে, কোথাও পাঠানোর দরকার না। না, এখন কোথাও যাব না, এখন কাজ আছে অনেক, কারণ আরেকটা অফিস খুলবো তো তাই। ও আচ্ছা, তাহলে খোলো। আমি চলে আসলাম আমার রুমে। কিছুক্ষণ পর মেঘলা আসলো আর বলল, এই, তুমি আব্বুর কথায় মানা করে দিয়েছো কেন যে কোথাও যাবে না এখন? এখন কোথাও যাওয়া হবে না, এই বলে দিলাম। এটা বলতে না বলতেই নয়নের ফোন। হ্যালো নয়ন, বল। মেঘ, তুই যেটার কথা বলেছিস ওইটা হয়ে গেছে। আমাদের পুরো নাম বাংলাদেশে ছড়িয়ে গেছে, আর আজকে রাতে একটা মিশন আছে। কয়টায় যেতে হবে মিশনে? আর কোথায় হবে মিশনটা? নীলপাহাড়ি এলাকা আছে না, ওইখানে হবে। তুই এক্ষুনি চলে আয় আমাদের এইখানে। ঠিক আছে, আমি আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। রেডি হয়ে যেই বাইরে বের হতে যাব, মেঘলা বলল, এখন কোথায় যাচ্ছ? এই তো নয়ন আর সৌরভের সাথে একটা জায়গায় যাচ্ছি, কাজ আছে তো তাই। আচ্ছা যাও, আর ঠিক ভালো কাজ করবে, মনে থাকে যাক। ঠিক আছে, মনে থাকবে। এই বলে বাইকটা নিয়ে চলে আসলাম নয়নের বাসায়। কলিং বেল দিতেই নয়ন এসে দরজা খুলে দিল। মেঘ, ভিতরে আয়, তুই থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, যা, আমি বলে আসি। এমন সময় নীলা ভাবি আসলো। ভাবি, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আর মেঘলা আপু কেমন আছে? আমিও ভালো আছি, আর মেঘলাও ভালো আছে। তা আজকে কোথায় যাবে এই বিকেলবেলা? একটা কাজ আছে ভাবি, ওইটাই করতে যাব। আর নয়নের জন্য চিন্তা করবেন না, নয়ন খুব ভালো, কোনো মেয়ের সাথে মিশতেই দেব না। আর কিরে নয়ন, তুই কিছু বল। নীলা আমার ব্যাপারে সব জানে, আমি মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করি না, তুই করিস।
জানলে ভালো, চলো এখন। চল, সৌরভকে তার বাসা থেকে নিয়ে এরপর যাব ডেরায়। ঠিক আছে। আমরা দুজন চলে আসলাম সৌরভের কাছে। কিরে, কি করিস? কিছু না রে, তুই তো তোদের জন্য অপেক্ষা করছিলি, যারা কখন আসবে রে। ও আচ্ছা, চলো এখন। এই বলে আমরা চলে আসলাম আমাদের ডেলায়। ভিতরে ঢুকে দেখি সবাই বসে খাওয়া দাওয়া করতেছে। এই, তোমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নাও, মিশনে যেতে হবে এখন। এই বলে চলে আসলাম আমার কেবিনে। বসে আছি, এমন সময় মেঘলার ফোন। হ্যালো মেঘলা। কখন আসবে বাসায়? দেরি হবে, আর ফোন দিবে না, কাজে থাকবো। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে চলে আসলাম মিশনে। এসে দেখি সবাই রেডি হয়ে বসে আছে। সবাইকে নিয়ে চলে আসলাম মিশনে। এসে দেখি সবাই সবার কাজ করতেছে। আমি দেরি না করে গুলি করতে লাগলাম। দেখতে দেখতে প্রায় 5 ঘন্টা হয়ে গেল আমাদের সেই যুদ্ধ হয়েছে। আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।